ট্রেনের টিকিট কিনতে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র কালোবাজারি রোধে সরকারের উদ্যোগকে স্বাগত যাত্রী কল্যাণ সমিতির। আমদানি রফতানি প্রাণভোমরা, কর্ণফুলী রক্ষায় টাকা পাচ্ছে না কর্তৃপক্ষ, প্রতিবন্ধকতায় দায়ী প্রভাবশালীরা, মন্তব্য পরিবেশবাদীদের। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় পার হলো সপ্তাহের পুঁজিবাজার, গড় লেনদেন বেড়েছে ৩০৮ কোটি টাকা। লাইটিং সলিউশন বিজনেস 24 এ স্বাগত। ইফতেখার আলম আছে আপনাদের সাথে। 15 জানুয়ারি থেকে কাউন্টার থেকে সোনার বাংলা ট্রেনের টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র। এরই মধ্যে অনলাইনে টিকিট কেনার এই প্রক্রিয়া চালু রয়েছে বলে জানান রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জল হোসেন। বলেন, কালোবাজারি রোধে এটি পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। পরবর্তীতে সব ট্রেনের ক্ষেত্রে এই প্রক্রিয়া চালু করা হবে। এমন উদ্যোগের প্রশংসা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে। ট্রেনের টিকিট কিনতে এবার লাগবে জাতীয় পরিচয়পত্র। প্রথমে ক্ষুদ্র পরিসরে এটি শুরু করেছে রেল কর্তৃপক্ষ। শুধু ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের অনলাইন টিকিটের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। পরে 15 জানুয়ারি থেকে সোনার বাংলা ট্রেনের জন্য কাউন্টার ও অনলাইনে টিকিট কিনতেও যাত্রীকে সঙ্গে নিতে হবে জাতীয় পরিচয়পত্র। রেলপথ মন্ত্রণালয়ের সচিব জানান, টিকিট কালোবাজারি ও যাত্রী সেবা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেনের ক্ষেত্রে এটি চালু করা হবে। তারা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে টিকিট কাটবে এবং যাতে করে টিকিট যখন প্রিন্ট হবে তখন সেই টিকিটে তাদের নাম থাকবে। একজনের টিকিট দিয়ে আরেকজন ভ্রমণ করার সুযোগ থাকবে না। ক্ষেত্র বিশেষে কালোবাজারি বা সেটাও রোধ করা যাবে। ভালো রেজাল্ট দেখি তাহলে অন্য অন্য আন্তনগর সহ টোটাল রেলে টিকিটিং সিস্টেমে আমরা এই পদ্ধতি চালু করব। তবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে, অনলাইনে ট্রেনের টিকিটের সংখ্যা বাড়ানো ও নতুন টিকিট বিক্রি কার্যক্রমে জটিলতা না থাকলে যাত্রীরা এর সুফল পাবে। মানুষের মাথার মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়েছে, কাউন্টারে গেলে কিন্তু টিকিট পাওয়া যায় না। রেলকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। রেলকে আরো বেশি গণমুখী হতে হবে, অনলাইনে টিকিটের সংখ্যা বাড়াতে হবে সহজতরভাবে, যাতে মানুষ টিকিটটা পেতে পারে। টিকিটে যাত্রীর নাম ও মোবাইল নম্বর থাকলে ভোগান্তির পাশাপাশি কমবে টিকিটের কালোবাজারি। প্রতিবেশী দেশ ভারতে এই ব্যবস্থা চালু আছে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। দেশের আমদানি রফতানি বাণিজ্যের 80% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অথচ যে নদীকে ঘিরে গড়ে উঠেছে বন্দর, সে কর্ণফুলী নদীকে রক্ষায় সরকারের কাছে টাকা চেয়েও পাচ্ছে না প্রশাসন। ফলে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও গেল প্রায় 2.5 বছরে 2000-এরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করা যায়নি। তবে পরিবেশ কর্মীদের অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা ও প্রভাবশালী মহলের চাপেই হচ্ছে না এই অভিযান। সারি সারি এসব স্থাপনা দেখলে মনে হতে পারে যেন মানুষের আদি আবাসভূমি। বাস্তবে তা নয়। কর্ণফুলী নদীর বুক জুড়ে গড়ে ওঠা এসব স্থাপনার সবগুলোই অবৈধ। প্রশাসনের হিসাবে এই অবৈধ স্থাপনার সংখ্যা 2112টি, যা উচ্ছেদ করে নদীর পুরনো রূপ ফিরিয়ে আনতে 2016 সালের আগস্টের প্রশাসনকে নির্দেশ দেয় উচ্চ আদালত। বলা হয়, তালিকা প্রকাশ করে 90 দিনের মধ্যে উচ্ছেদ অভিযান শুরু করার। কিন্তু এই নির্দেশের 2.5 বছরেও অভিযান শুরু করতে পারেনি প্রশাসন। ফলে প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন স্থাপনা, সংকুচিত হয়ে পড়ছে দেশের অর্থনীতির প্রাণ এই নদী। যারা অবৈধভাবে প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে বড় বড় শিল্প কারখানা করেছে এবং যারা দখল করে আছে, তারা যখন এই সমস্ত প্রক্রিয়া শুরু হয়, আমরা যখন সামাজিকভাবে আন্দোলন করি, তখন ওরা বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে প্রশাসনকে নিষ্ক্রিয় রাখার চেষ্টা করেন। এই কাজটা এখনো হয়ে আসছে। প্রশাসনের দাবি, অর্থ সংকটে আটকে আছে নদী রক্ষার এই কাজটি। এজন্য বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। তা পেলেই দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করার কথা জানান জেলা প্রশাসক। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়াও এটাও একটা প্রয়োজনীয় বিষয় এবং সেখানে আমাদের একটি বাজেটেরও প্রয়োজন। তাছাড়া উচ্ছেদের জন্য যে বাজেট আমাদের দরকার সেটাও আমাদের পর্যাপ্ত পরিমাণে নেই, যেটার জন্য আমরা ভূমি মন্ত্রণালয়ে আমরা চাহিদা প্রেরণ করেছি। তো এখন যেহেতু নির্বাচন সম্পন্ন হলো, আমরা আশা করি ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বাজেটটি পেলে আমরা আমাদের কাজটি শুরু করতে পারবো। কর্ণফুলী নদী রক্ষায় নির্দেশনা চেয়ে 2010 সালে হাইকোর্টে এই রিট করে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ নামের একটি মানবাধিকার সংগঠন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
নির্বাচনের পর গেল সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় দেশের পুঁজিবাজারের কার্যক্রম। সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে 205 পয়েন্ট আর গড় লেনদেন বেড়েছে 308 কোটি টাকা। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই 745 পয়েন্ট বাড়লেও গড় লেনদেন কিছুটা কমেছে। গেল সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখী ধারায় শেষ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর কার্যক্রম। প্রথম কার্যদিবসে প্রধান সূচক ডিএসইএক্স ছিল 5465 পয়েন্ট। পরের 2 দিনে মোট 125 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ হয় 5590 পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে 205 পয়েন্ট বেশি। সূচকের সঙ্গে বেড়েছে গড় লেনদেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় 530 কোটি টাকা, আর সপ্তাহে সর্বোচ্চ 924 কোটি টাকা লেনদেন হয় বৃহস্পতিবার। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 312টির, কমে 29টির, আর অপরিবর্তিত ছিল 6টির দর। আগের সপ্তাহের তুলনায় 308 কোটি টাকা বেড়ে গড় লেনদেন হয় 717 কোটি টাকা। ডিএসইতে দাম বাড়ার শীর্ষে ছিল ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এমএল ডাইং লিমিটেড। আর দাম কমার শীর্ষে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, AIBL ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জিএসকে বাংলাদেশ লিমিটেড। সূচকের ঊর্ধ্বমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। প্রথম কার্যদিবসে সার্বিক সূচক সিএসপিআই ছিল 16730 পয়েন্ট। পরের 2 দিনে মোট 466 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষ হয় 17194 পয়েন্টে, যা আগের সপ্তাহের চেয়ে 745 পয়েন্ট বেশি। সূচক বাড়লেও গড় লেনদেন কিছুটা কমেছে। প্রথম কার্যদিবসে লেনদেন হয় 24 কোটি টাকা, আর সপ্তাহে সর্বোচ্চ 70 কোটি টাকা লেনদেন হয় বৃহস্পতিবার। গেল সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে 294টির, কমে 19টির, অপরিবর্তিত ছিল 8টির দাম। আগের সপ্তাহের তুলনায় 1 কোটি টাকা কমে গড় লেনদেন হয় 41 কোটি টাকা। আব্দুল্লাহ ফারুক, চ্যানেল 24। নতুন বিদ্যুৎ সংযোগ যেন ঝক্কি, ঝামেলা আর অবর্ণনীয় দুর্ভোগের নাম। তবে হয়রানি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক শেখ আব্দুর রহমান। ভ্যান গাড়িতে সংযোগ দেওয়ার সরঞ্জাম আর লোকজন নিয়ে তিনি নিজেই ছুটে যান গ্রাহকদের বাড়ি বাড়ি। প্রয়োজনীয় ফি জমা দিয়ে কয়েক মিনিটে বিদ্যুৎ পৌঁছে দেন গ্রাহকের ঘরে। ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরসভার আলম মিয়ার বাড়ি। পল্লী বিদ্যুতের লাইন দিতে ব্যস্ত কয়েকজন। বিদ্যুতের লাইন পেতে অফিসে দৌড়ঝাঁপ নয়, বরং অফিসের লোকেরাই হাজির গ্রাহকের বাড়িতে। এখানে বসেই দিচ্ছেন নির্ধারিত জামানত, আবেদন ফি, ভ্যাট সহ অন্যান্য অর্থ। এর আগে মিটার লাগানোর সময় মাসকে মাস ঘোরা লাগতো, এখন আর সেটা ঘোরা লাগছে না, এখন সাথে মিটারটা লাগিয়ে দেওয়া আছে। আজকে আবেদন করলাম, আজকে আমার মিটার লাগিয়ে দিয়ে গেল, লোকজন সাথে করে নিয়ে এসে আমাদের মিটার এখনই লাগিয়ে দিয়ে গেল। এখন আমাদের ছেলেপেলে লেখাপড়া ভালো করতে পারছে, নিজেদের সুযোগ সুবিধা ভালো আছে। নাগরিক সেবা মানুষের কাছে নিয়ে যাচ্ছেন যিনি, তার নাম শেখ আব্দুর রহমান। হরিণাকুণ্ড উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক। বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহকদের হয়রানি বন্ধে তিনি নিজেই ভ্যান গাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে ছুটে যান মানুষের বাড়িতে বাড়িতে। আর এই কাজের নাম দিয়েছেন আলোর ফেরিওয়ালা। স্থানীয় এক শ্রেণীর দালাল শ্রেণী যারা আছে 8,000 10,000 টাকা ঘুষ নিয়ে মাসের পর মাস তাদেরকে হয়রানি করতেছে। আমার দেখে এটা খুব খারাপ লাগলো। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলতো যে আমাদের সুবিধাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে হবে। সরকারের এই সফলতা আমি জনগণের দোরগোড়ায় সরকারের একজন কর্মী হিসেবে আমি পৌঁছায় দিতে পারি। আব্দুর রহমানের এই ব্যতিক্রমী উদ্যোগে খুশি ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকও। আশ্বাস দিলেন জেলার অন্যান্য উপজেলায়ও আলোর ফেরিওয়ালা কার্যক্রম শুরু করার। 5টা অফিসে 5-10টা এরকম আলোর ফেরিওয়ালা তৈরি হবে। প্রতিদিন এরা আগামী শনিবার থেকে আলোর ফেরিওয়ালা হিসেবে এরকম বাড়ি বাড়ি গিয়ে সব মিটার দেওয়ার ব্যবস্থা। হরিণাকুণ্ড উপজেলায় গত 24 ডিসেম্বর থেকে শুরু হয়ে 27 ডিসেম্বর পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। ভোটের কারণে কয়েকদিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু হয়েছে বৃহস্পতিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লাইটিং সলিউশন বিজনেস 24 এর নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক দেখছেন লাইটিং সলিউশন বিজনেস 24। মাশরুম চাষের অন্যতম উপকরণ স্পঞ্জ, যার অভাবে এখন চরম বিপাকে রাঙ্গামাটির মাশরুম চাষিরা। আগে সরকারিভাবে এটি তৈরি হলেও এখন হচ্ছে না, ফলে বাইরে থেকে স্পঞ্জ কিনতে হচ্ছে চাষিদের। এতে আর্থিক লোকসানের শঙ্কায় তারা। মাশরুম সুস্বাদু খাবার হিসেবে দেশে বিদেশে যার বেশ চাহিদা।
চাহিদার কারণে 2009 সালে রাঙ্গামাটির আসাম বস্তিতে গড়ে তোলা হয়েছিল সরকারি মাশরুম উপকেন্দ্র, যেখান থেকে প্রায় 3000 নারী পুরুষ প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষে উদ্বুদ্ধ হয়। কিন্তু দীর্ঘ 5 বছর ধরে উপকেন্দ্রটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন চাষিরা। যে হিসাবে মাশরুমের চাহিদা আছে সেই হিসাবে এখন আমরা মাশরুমের বীজ পাচ্ছি না, বিদায় সেই হিসাবে আমরা মাশরুমের চাহিদা পূরণ করতে পারতেছি না। যেহেতু আমরা বড় আকারের চাষি, আমাদের প্রচুর স্পন দরকার, আর এখানে চাষিও বেশি কিন্তু স্পন আমাদের চাহিদা কম। স্থানীয়দের মাশরুম চাষের প্রশিক্ষণ দেয়া হলেও স্পন্সর অভাব এবং বাইরে থেকে স্পন্স কিনে লাভজনক না হওয়ায় অনেকে বেকার হয়ে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। 2013 দিকে আমাদের এই মাশরুম সেন্টারের উৎপাদনটা বন্ধ করে দেওয়া হয়, যার কারণে এখন আমাদের চাষিরা এক কথাই বেকার হয়ে পড়েছে। উপকেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় যন্ত্রপাতিও নষ্ট হয়ে যাচ্ছে, তবে পুনরায় কেন্দ্রটি চালুর কাজ চলছে বলে জানান কর্মকর্তারা। এই সেন্টার বন্ধ থাকার কারণে অবকাঠামোগুলো এবং আমাদের যে ইকুইপমেন্টগুলো যন্ত্রাংশগুলো পড়ে থাকার কারণে প্রায় অকেজো প্রায়, তো এগুলা সার্ভিসিং এবং বিভিন্ন কাজ করে আমরা এটা চালু করব। আমরা এটাকে চালু করার জন্য আমরা আমাদের জেলা পরিষদ এবং আমাদের হর্টিকালচারের হর্টিকালচারের আমাদের মাননীয় পরিচালক মহোদয় এবং এটার একটা কিন্তু প্রকল্প পরিচালক মহোদয় আছেন, আমরা ওনার সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি এবং আশাবাদের মাস দুটোর মধ্যে আমরা এটা আমাদের ওই রিভলভিং ফান্ডের টাকা এনে এটা আমরা চালু করতে পারবো। রাঙ্গামাটির উপকেন্দ্রটিকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে স্পঞ্জ উৎপাদন করা গেলে পার্বত্য এলাকায় মাশরুম চাষ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 2018 সালে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড হয়েছে নরওয়েতে। পুরো বিশ্বে সরবরাহ করা গাড়ির 3/4 বিক্রি হয়েছে ইউরোপের দেশটিতে। রয়টার্সের প্রতিবেদনে তথ্য জানানো হয়, বলা হয় 2025 সালের মধ্যে 100% বিদ্যুৎ চালিত গাড়ি ব্যবহারের লক্ষ্যে কাজ করছে দেশটির সরকার। পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির ব্যবহার বন্ধের লক্ষ্যে ব্যাটারি চালিত গাড়ির ক্ষেত্রে ট্যাক্স মওকুফ সহ অন্যান্য সুবিধা দিচ্ছে দেশটি। সেই সঙ্গে বিনা খরচে পার্কিং ও চার্জিং সুবিধাও দেওয়া হচ্ছে। 2013 সালে নরওয়েতে মোট গাড়ির 5.5% ছিল বৈদ্যুতিক। সদ্য সমাপ্ত বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 31%। 134 horsepower electric motor and 214 pounds-feet of torque. You'll enjoy every moment behind the wheel. মার্কিন সরকারের আংশিক অচল অবস্থা বছরের পর বছর ধরে চলতে পারে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাট নেতাদের সাথে এক বৈঠকের পর ট্রাম্প বলেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল জোগাড় করতে প্রয়োজনীয় জরুরি অবস্থা জারি করতে পারেন তিনি। তবে তার আগে কংগ্রেসের সাথে সমঝোতার চেষ্টা করবেন তিনি। বলেছেন, দেয়াল নির্মাণে তহবিল না থাকলে কোনো ধরনের বিলে সই করবেন না। এ নিয়ে টানা 3য় সপ্তাহে পৌঁছালো যুক্তরাষ্ট্রের অচল অবস্থা। বিজনেস 24 শেষ করবো, শিরোনামগুলো আরেকবার। ট্রেনের টিকিট কিনতে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্র, কালোবাজারি রোধে সরকারের উদ্যোগকে স্বাগত যাত্রী কল্যাণ সমিতির। আমদানি রফতানি প্রাণ ভোমরা, কর্ণফুলী রক্ষায় টাকা পাচ্ছে না কর্তৃপক্ষ, প্রতিবন্ধকতায় দায়ী প্রভাবশালীরা, মন্তব্য পরিবেশবাদীদের। সূচকের ঊর্ধ্বমুখী ধারায় পার হলো সপ্তাহের পুঁজিবাজার, গড় লেনদেন বেড়েছে 308 কোটি টাকা। এই ছিল বিজনেস 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।